করার পরে আমরা ওই সেম ফটোশপের মতনই ইন্টারফেস দেখতে পারবো। ফটোশপের ইলাস্ট্রেটরটা অনেকটা সিমিলার মনে হবে আপনাদের কাছে প্রথমের দিকে। তাহলে আমরা যদি এখানে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করি, ফটোশপে যেভাবে করে আমরা যেসব বিষয় মাথায় রেখে ডকুমেন্ট ক্রিয়েট করতাম, এখানেও সেই বিষয়গুলো রেখেই মাথায় রেখে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। উদাহরণস্বরূপ আমি যদি এখানে ইলাস্ট্রেটরে একটা ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড তৈরি করতে চাই, তাহলে এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে নিই। এখানে আমরা 3.5 দিয়ে দেবো উইথ, তাই না? আমরা 3.5 দিলাম, এখানে আমরা 2 দিলাম, আর এখানে সিএমওয়াইকে এখানে 300 রেজলিউশন। এইখানে এডিশনাল একটা জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমরা চাইলে একদম শুরুতে ডকুমেন্ট ক্রিয়েট করার সময় ব্লিড এরিয়াটাও তৈরি করে নিতে পারি। ফটোশপে যেটা আমরা করি যে কাজ শেষ করার পরে ক্যানভাস সাইজে গিয়ে আমরা অ্যাড করে নিই, কিন্তু ইলাস্ট্রেটরে চাইলে আপনি একদম শুরুতেই সেটা ডকুমেন্টটা মানে আপনার ব্লিডটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে জাস্ট আপনি এই অ্যারো কিতে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি সে ব্লিডটা নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে আমি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি, তাহলে আমার সামনে একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এটা বিজনেস কার্ডের জন্য আর্টবোর্ড। আমি এখানে জুম আউট করে নিলাম। এখানেও আমাদের সফটওয়্যার হ্যাঁ হচ্ছে, এখানেও আমাদের সফটওয়্যারের সেটিং একটু চেঞ্জ করে নিতে পারি। আমরা Ctrl+K প্রেস করে এখানে অপশন আছে জুম উইথ স্ক্রল হুইল অথবা মাউস হুইল। এটা যদি আপনি ওকে করে দেন, তাহলে তখন আপনি মাউস ঘুরাইলে এটা জুম ইন জুম আউট হবে, তাছাড়া কিন্তু হবে না। ওকে, তাহলে এটা হলো আমাদের আর্টবোর্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সাদা অংশটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আর্টবোর্ড 3.5/2, আর এই লাল বর্ডারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্লিডের এরিয়া। তার মানে আমি যদি এখানে একটা ভিজিটিং কার্ডের জন্য আর্টবোর্ড তৈরি করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে এখান থেকে শুরু করে আমাকে এই পর্যন্ত একটা আর্টবোর্ড দিতে হবে। আচ্ছা, এভাবে করে আমরা একটা শেপ তৈরি করে ফেলতে পারলাম। ইলাস্ট্রেটরের শেপ তৈরি করা খুবই ইজি। আচ্ছা, এখানে তাহলে আমরা এখন যেটা করব, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব আমাদের এই টুলগুলো নিয়ে। একটু আগে আমরা একটা থেকে দুটা ক্লাসের মধ্যে টুলগুলো শেষ করে ফেলবো, যাতে করে আমরা খুব ইজিলি আমাদের বাকি কাজগুলো করে ফেলতে পারি। খেয়াল করেন, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখানে অনেকগুলো ইন্টারফেস আছে, তার মধ্যে ডিফল্টভাবে থাকে এসেনশিয়াল। খেয়াল করবেন, আপনারা যখন ইলাস্ট্রেটরটা ওপেন করবেন তখন আপনার সফটওয়্যারের চেহারাটা থাকবে এইরকম। আমরা ফটোশপে যখন কাজ করতাম তখন কোনো একটা টুল সিলেক্ট করলে এইখানে সাব টুলবার আসতো, এখান থেকে আমরা সেটিং চেঞ্জ করতাম, ফন্টের সাইজ টাইজ এগুলো চেঞ্জ করতাম না, তাহলে ওইটা করে তো আমরা অভ্যস্ত হয়ে আসছি, তাই না? এখন এখানে যদি ক্লিক করি আর এখানে যদি শো না করে, তাহলে আনইজি লাগবে না? সেজন্য আমরা ওই ইলাস্ট্রেটরের ইন্টারফেসটাও ফটোশপের মতো করার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করবো, এইখানে দেখেন সুইচ ওয়ার্ক স্পেস, এইখানে গিয়ে একটা অপশন আছে এসেনশিয়াল ক্লাসিক, এইটা সিলেক্ট করবেন। আপনি যদি এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করেন, তাহলে এখন দেখেন এই টুলের সাথে সাব টুলবার অ্যাড টু রয়েছে, একটু বুঝতে হবে। আচ্ছা, তাহলে অ্যাড হয়ে গেছে, কিন্তু আমি যখন টুল সিলেক্ট করতেছি তখন কিন্তু এই অপশনগুলো চলে আসতেছে। তার মানে এখন আমার এটা ফটোশপের মতো হয়ে গেল। তবে এখানে এডিশনালি যেটা বিষয় আসছে, যে এইখানে আমরা আমাদের ডান দিকে ওই ফটোশপের লেয়ার ইউজ করতাম। ইলাস্ট্রেটরে মূলত আমরা লেয়ার নিয়ে খুব বেশি মাথা ঘামাই না। লেয়ার একদম মানে ডিপলি কাজ করতে গেলে তখন আমরা লেয়ার নিয়ে মাথা ঘামাই, যে একটা মানে অনেকগুলো লেয়ার তৈরি হলো, এখন স্পেসিফিক করে একটা লেয়ারকে ডিলিট করব অথবা লেয়ারটাকে মডিফাই করব, তখন আমরা লেয়ার প্যানেলে যাই, তার আগে না। তার আগে এখানে দেখেন লেয়ার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো লেয়ার প্যানেলে লেয়ারের কোনো অপশন নেই। তার মানে ইলাস্ট্রেটরে কোনো কিছু আমার লেয়ার থেকে সিলেক্ট করতে হয় না, সব কিছুই আমরা ডিরেক্টলি এখান থেকে করতে পারি। ফটোশপে আমরা শুরুতে যে টুলটা থাকতাম সেটার নাম ছিল মুভ টুল। এখানে শুরুতেই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। তার মানে ইলাস্ট্রেটর সফটওয়্যারটাতে আমাকে কোনো কিছু আলাদা করে সিলেকশন করতে হয় না, আমি যেটাকে ক্লিক করব সেটাই সিলেক্ট হয়ে যাবে, যেটাকে ক্লিক করব সেটাই ট্রান্সফর্ম হয়ে যাবে। ফটোশপে যেমন একটা অবজেক্টকে আমি ট্রান্সফর্ম করতে গেলে আগে ক্লিক করতে হইতো, তারপরে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করতে হইতো। ইলাস্ট্রেটরে সেই Ctrl+T এর কোনো ফাংশন নেই। ঠিক আছে, আমি যেটাকেই ট্রান্সফর্ম করতে চাই না কেন সেটাকেই শুধু ক্লিক করলেই সেটা অটো ট্রান্সফর্ম হয়ে যায়। আমরা তখন সেটাকে ট্রান্সফর্ম করার প্রয়োজন পড়লে ট্রান্সফর্ম করি, আর নড়াচড়া করার প্রয়োজন পড়লে ধরে নড়াচড়া করি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যেমন আমি এখন একটা রেক্ট্যাঙ্গল তৈরি করব। রেক্ট্যাঙ্গল, এটা কি রেক্ট্যাঙ্গল? দেখেন এটা কিন্তু আমি তৈরি করছি। আচ্ছা, এটা রেক্ট্যাঙ্গল তৈরি করছি, কিন্তু কালারটা শো করতেছে না। ইলাস্ট্রেটরে
যখন আমরা কোনো কিছু তৈরি করব, আর একটা বিষয় ইলাস্ট্রেটরে শুধুমাত্র শেপ নিয়ে কাজ হবে। ফটোশপে যেমন আমরা শেপ নিয়ে কাজ করছি, স্পট অবজেক্ট নিয়ে কাজ করছি, রাস্টার ইমেজ নিয়ে কাজ করছি, কিন্তু এখানে শুধুমাত্র শেপ নিয়ে কাজ হয়। ইভেন আমরা যে টেক্সট নিয়ে কাজ করব সেই টেক্সটটাও শেপে পরিণত হবে। হ্যাঁ, তো ইলাস্ট্রেটরে সব কিছু শেপ কেন্দ্রিক। তো শেপের দুইটা পার্ট থেকে আমরা ফটোশপে জানছি, যে এটা হচ্ছে ফিল আর এটা হচ্ছে স্টক। ফটোশপের স্টকটা বন্ধ করে রাখা যায়, কিন্তু ইলাস্ট্রেটরের স্টকটা বন্ধ করে রাখা যায় না। তাহলে আমাদেরকে যেটা করতে হয়, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের স্টক। আমি যদি এটাকে সাময়িক অফও করে রাখি, তাও দেখেন আবার যখন তৈরি করব আবার অন হয়ে গেছে। তার মানে এটাকে অফ করে রাখা যায় না ডিফল্টভাবে। আচ্ছা, যাই হোক, তো আমরা যখন একটা শেপ তৈরি করব, এখানে এই যেটা শেপ তৈরি করলাম, তো শেপের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্টক। তো আপনার যদি স্টকের প্রয়োজন না হয়, আপনি স্টকটাকে বন্ধ করে রাখতে পারেন। সেক্ষেত্রে এই স্টকটাকে এটা ক্লিক করলেই স্টকটা সিলেক্ট হয়ে গেল, নিচ থেকে নান ক্লিক করলে স্টকটা নান হয়ে গেল। আপনার এখন ফিল কালার চেঞ্জের প্রয়োজন, তাহলে ফিলে অবশ্যই ক্লিক করতে হবে। এবার আপনি এখান থেকে যে কোনো জায়গায় দেখাই দেন যে কোনো কালার, তাহলে সেই কালারটা সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা শেপের ক্ষেত্রে। ওকে, খেয়াল করেন, এই যে এটা সিলেকশন টুলে আসছি, আমি যখনই ক্লিক করতেছি ট্রান্সফর্ম, বুঝা গেল? আমি বাইরে ক্লিক করতেছি, সিলেক্ট নাই, এখন ক্লিক করতেছি, সিলেক্টও হলো, ট্রান্সফর্ম হলো। এখন যদি আমি এটাকে বড় ছোটো করতে চাই, তো সেই পলটা চেপে ধরে বড় ছোটো যা মন চায় আমি সেভাবে খুশি সেভাবে এটাকে করতে পারবো। তাহলে ইলাস্ট্রেটরে আমাদের সুবিধা একটাই, যে আমরা যে কোনো শেপকে অটোমেটিক্যালি কী করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি। আচ্ছা, তো এটা একটা বিষয় গেল। তাহলে ইলাস্ট্রেটরের সিলেকশন টুলটা এইভাবে কাজ করে, যে আমি এটাকে ধরে নড়াচড়া করতে পারি। হ্যাঁ, আবার ছোটো বড়ো করার জন্য অটোমেটিক ট্রান্সফর্ম করতে পারি। তাহলে এটা হচ্ছে সিলেকশন টুল। বোঝা গেল কি? তাহলে ইলাস্ট্রেটরের সিলেকশন টুলটা কীভাবে কাজ করবে? কমান্ড কিন্তু একই, ওখানেও ভি, এখানেও ভি, শর্টকাট। শুধু ওটার নামটা হচ্ছে মুভ টুল, আর এটার নাম হচ্ছে সিলেকশন টুল। তাহলে অনেক কিছু থাকবে, অনেক এলিমেন্ট থাকবে, সেগুলোকে ধরে যদি আপনাকে নড়াচড়া করার প্রয়োজন পড়ে, অবশ্যই আপনাকে সিলেকশন টুলে থাকতে হবে। অন্য কোনো টুলে থাকলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। হ্যাঁ, সব কিছু করা যাবে, আমরা সেটা ধাপে ধাপে সব শেখাচ্ছি। লক টক যা যা সব করা যায়, এমন কিছু নাই যেটা করা যায় না। ইলাস্ট্রেটর এত এত বড় একটা সফটওয়্যার, এত কাজের একটা সফটওয়্যার, আপনি যদি মনে করেন যে আমি 1 বছর থেকে ইলাস্ট্রেটর শিখবো, শেষ করতে পারবেন না। এত কিছু আছে ইলাস্ট্রেটরের মধ্যে। তো আমরা অত কিছু নিয়ে কাজ করার সুযোগ পাবো না। আমাদের এসেনশিয়াল যেগুলো বিষয়, যেগুলো না জানলেই নয়, যেগুলো না জানলে আমরা বায়ারকে ফাইল দিতে পারবো না, বাইরের কাজটা করতে পারবো না, আমরা স্পেসিফিকলি সেই বিষয়গুলো নিয়ে কাজ করবো। কারণ আমাদের ইলাস্ট্রেটরের জন্য বরাদ্দই আছে মাত্র 8টা ক্লাস, এর বেশি আমরা চাইলেও নিতে পারবো না। তাহলে আমি যদি এখন 3 মাস ধরে ইলাস্ট্রেটর করতে চাই, সুযোগ আছে? তার মানে সেখানে কিন্তু আবার আমরা বলতেছি এটা চাইলে ভাই অফ করে দেন ফ্যানটা, আমরা চাইলে এটা 1 বছর ধরেও করতে পারি। ইলাস্ট্রেটরের এত বড় একটা সফটওয়্যার, বিরক্ত লাগছে শব্দটা। আমরা এসিটা একটু কমাই দিই। এই তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা শুরুতে যে টুলটা আমরা পাইলাম সিলেকশন টুল, সেই সিলেকশন টুলটাতে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। আচ্ছা, ওকে। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা ফটোশপে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার দেখছি, যে শেপকে মডিফাই করতে চাইলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করি। ডিরেক্ট সিলেকশন টুল শুধুমাত্র কিন্তু শেপের ক্ষেত্রেই কাজ করে, তাই না? অন্য কোনো কাজ করতো না। তাহলে আমি এখন এই শেপটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এটাকে মডিফাই করতে চাই কোনো কিছু, ধরেন আমি বললাম যে এই পয়েন্টটাকে আমি একটু বাঁকা করব, তাহলে আমি এটা ক্লিক করে এভাবে বাঁকা করলাম, বাঁকা করতে পারি। হ্যাঁ, আমি বললাম যে আমি এই পয়েন্টটাকে এই দিকে একটু নিয়ে আসবো, আমরা এভাবে বাঁকা করতে পারি। আর আমরা ক্লিক করে যখন নড়াচড়া করি, তখন যদি শিফট চেপে ধরি, তাহলে স্ট্রেট লাইনটা হয়, কোনোভাবেই বাঁকাবাঁকি হওয়ার কোনো অপশন থাকে না। সেজন্য আপনি যদি কখনো এইভাবে ক্লিক করলেন, করে যদি সরাসরি করতেছেন, তাহলে শিফট চেপে ধরবেন। শিফট চেপে না ধরলে কী হতে পারে? এরকম হতে পারে, এরকম হতে পারে, লাইনটা বাঁকা হতে পারে। শিফট চেপে ধরলে আর কী হবে না, দেখেন একদম স্ট্রেট কাজ করবে, যে একদম এখানে আটকে যাচ্ছে। টানতে চাইলে টান দেন, মানে আসতে চাচ্ছে না, জোর করে আনতে হচ্ছে শিফট চাপলে। আর শিফট না চাপলে কিন্তু এমনিই চলে আসবে। আর শিফট চাপলে এই দেখেন অটোমেটিক দৌড় মারলো। এই দেখেন আমি এভাবে আছি না, শিফট একাই চলে গেল। তার মানে সে স্ট্রেট কাজ করবে তখন শিফট চাপলে। ওকে, বুঝা গেল? তাহলে এইভাবে করে শিফট চেপে ধরে আমরা করতে পারি। আচ্ছা, তাহলে এটা একটা বিষয় গেল। আর এখানে আর একটা বিষয় আছে, যে আমাদের ইলাস্ট্রেটরের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কাজের যে জিনিসটা, সেটা হচ্ছে
রেডিয়াস টুল। আমরা যে ফটোশপে আমরা যখন কোনো শেপ নিয়ে কাজ করতাম তখন আমাদের একটা ইস্যু ছিল যে আমরা ওই কর্নারগুলোকে রাউন্ড করতে পারতাম না ইচ্ছা মতো। ডিফল্টভাবে রেক্টাঙ্গল থাকলে ইয়ে করতে পারতাম, কিন্তু যখনই সেটাকে একটু মডিফাই করতাম আর আমরা সেটাকে আর রেডিয়াস পেতাম না, আমরা সেটাকে আর রাউন্ড করতে পারতাম না। তো ইলাস্ট্রেটরে আবার সেই ইস্যুটা নেই যে আপনি যখনই শেপটাকে ক্লিক করবেন, দেখেন এখন কিন্তু কোনো রেডিয়াস পয়েন্ট নাই, যখনই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করবেন তখনই দেখবেন যে সব কর্নারে 4টা রেডিয়াস পয়েন্ট চলে আসলো। এখন আপনি যখন একটা পয়েন্টকে, একটা কর্নারকে, একটা অ্যাঙ্কর পয়েন্টকে রাউন্ড করবেন তখন কিন্তু আপনাকে ওই রেডিয়াস পয়েন্টটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে ওইটা সিলেক্ট হইলো। এখন যদি আপনি ওইটাকে ধরে এইভাবে টান মারেন তাহলে কিন্তু সেটা রাউন্ড হবে। আপনি যদি মনে করেন এইটাকে রাউন্ড করবেন তাহলে এটাকে ক্লিক করবেন, ক্লিক করে যদি এটাকে টান মারেন তাহলে এটা কিন্তু রাউন্ড হবে। এইভাবে করে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো এইভাবে করে এটাকে আমি রাউন্ড করে ফেললাম। 2টা কর্নারকে সর্বোচ্চ রাউন্ড করলাম। আলাদিন বুঝতে পারলাম যে আমরা শেপকে ওই আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখনই ক্লিক করবো তখনই কিন্তু সেখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, সেটা কি চেহারা হয় হোক। মানে এখানে ওই ইস্যুটা নাই যে আমি রেক্ট্যাঙ্গল থেকে অন্য কোনো করলে আমার ডিরেক্ট সিলেকশন রেডিয়াস পয়েন্ট থাকবে না। অতএব এখানে আপনি যখনই কোনো অ্যাঙ্কর পয়েন্ট পাবেন, সেটা যে ধরনের শেপ হোক না কেন, কাস্টম শেপ হলেও আমরা সেখানে পাই। কাস্টম শেপ বলে তো আমরা যদি পেন টুল দিয়ে এভাবে করে কোনো কিছু তৈরি করি, এটা কাস্টম শেপ তৈরি করলাম, সেখানেও যদি আমি সিলেক্ট করে ক্লিক করি প্রতিটা পয়েন্টের সাথে আপনি রেডিয়াস পাবেন। যদি সেখানে কর্নার থাকে মনে রাখতে হবে রাউন্ড হলে কিন্তু আর সেখানে রেডিয়াস পয়েন্ট থাকবে না। মানে আমি যদি একটু আবার দেখাই, মানে রেডিয়াস পয়েন্টটা তখনই থাকবে যখন সেটা হবে কি এই এরকম 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 এরকম, মানে সব রাউন্ড হবে, কর্নার হবে, কর্নার। এই যে যখন এরকম কর্নার থাকবে তখন আপনি যদি ক্লিক করেন সব জায়গাতে একটা করে রেডিয়াস পয়েন্ট থাকবে। শেপের চেহারা কীরকম সেটা দেখার বিষয় না, যেখানেই কর্নার সেখানেই রেডিয়াস পয়েন্ট, তখন আপনি ক্লিক করে সেটাকে আপনি রাউন্ড করতে পারবেন, স্মুথ করতে পারবেন। আর যদি মনে হয় যে সবগুলোকেই আমি রাউন্ড করব তাহলে কোনোটাকে সিলেক্ট করার দরকার নেই, জাস্ট ক্লিক করে টান মারেন সবগুলোই রাউন্ড হয়ে যাবে। আর যদি একটাকে করতে চান তাহলে ক্লিক করে তখন আমাকে সেটাকে রাউন্ড করতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা খুব এসেনশিয়াল একটা জিনিস ছিল আমাদের, যে আমরা ফটোশপ বিজনেস কার্ড করতে গিয়ে দেখছিলাম যে কিছু কিছু শেপ আমরা তৈরি করতে পারছিলাম না, সেইগুলো কিন্তু আমরা এখন অনায়াসে করতে পারবো। পেন টুল দিয়ে আমি এটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এই যে এইভাবে ক্লিক করলাম, একটু নিচের দিকে আসলাম, এই যে এখানে দেখেন এখানে স্পট অবজেক্ট শো করে পেন টুলের ক্ষেত্রে সহজেই আমরা বুঝতে পারি যে লাইন সোজা হয়েছে কিনা। এরকম একটা শেপ তৈরি করলাম। এবার আমার এই দুটাকে রাউন্ড করার প্রয়োজন, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এই পয়েন্টটাকে একটু ক্লিক করলাম, ক্লিক করে একটু রাউন্ড করে দিলাম। এবার এই পয়েন্টটাকে ক্লিক করলাম, এইভাবে করে আমি এটাকে রাউন্ড করে দিলাম। হ্যাঁ, তাহলে কত সুন্দর হয়ে গেল। আবার আমি যদি মনে করেন যে আর একটা শেপ এখানে ইউজ করতে চাই, যে আর একটা চিকন করে একটা শেপ আমি ইউজ করব, আমরা ওই ডিজাইনটাতে দেখছিলাম না যে এখানে একটু চিকন করে শেপ ছিল, এই যে এইভাবে একটা শেপ ছিল। এখন আমি ভাবলাম যে আমি এটাকে একটু ছোটো করে দেব, এটাকে একটু ছোটো করে দিলাম, হ্যাঁ ছোটো করে দিলাম। আর এগুলোকে এখন আমি রাউন্ড করব, তাহলে আমি এখানে দেখলাম একটা পয়েন্ট আছে, এটাকে একটু রাউন্ড করে দিলাম। এইভাবে করে আমরা কিন্তু রাউন্ড করে দিতে পারতেছি ওই অপশনগুলোকে, তখন এগুলোকে আমরা ইচ্ছা মতো কালার টাল দিতে পারি। যাই হোক, এগুলো আমরা আরও সুন্দর করে শিখবো, যেগুলো আরও সুন্দরভাবে কীভাবে করা যায়। যখন আমাদের সবগুলো টুলের ব্যবহার শেখা হয়ে যাবে তখন দেখবো যে আমরা ওই বিষয়গুলোকে আরও কত সুন্দরভাবে সহজে করতে পারি, একটু মাথা খাটায় কত সহজে আমরা রাউন্ডগুলো করতে পারি ওই ইয়ের সাথে মিল রেখে, শেপের সাথে মিল রেখে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে সিলেকশন টুলের ভূমিকা কী আর ডিরেক্ট সিলেকশন টুলের ভূমিকা কী। ডিরেক্ট সিলেকশন টুলের ভূমিকা আমরা সহজেই বুঝি, এর আগেও জানি। এখানে শুধু নতুন একটা জিনিস অ্যাড হলো, রেডিয়াস পয়েন্ট। ওকে, এরপরে আস্তে আস্তে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার আমরা ফটোশপে করতাম, যে সিমিলার কালারের কোনো কিছুকে যদি আমি সিলেক্ট করতে চাইতাম তখন আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করতাম। সাদা, কোথাও গ্রে, কোথাও ইয়ে আছে, তাহলে কোথাও নীল রঙের কালার আছে, ওই ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি নীল রঙের কালারটাতে সিলেক্ট করতাম তাহলে সব জায়গায় সিলেক্ট করে ফেলতো। তার মানে ফটোশপে আমাদের ওই ম্যাজিক ওয়ান টুলটা সিলেকশন টুল হিসেবে কাজ করতো। ওকে, এখানেও তাই, এখানেও আমাদের ম্যাজিক ওয়ান টুলটা সিলেকশন টুল হিসেবে কাজ করবে। তবে ওখানে ম্যাজিক ওয়ান টুল কাজ করতো ইমেজের উপরে, আর এখানে কাজ করবে শেপের উপরে। কারণ ইলাস্ট্রেটরে তো আমরা কোনো ইমেজ নিয়ে কাজ করি না, সবগুলোই আমরা মূলত শেপ নিয়েই কাজ করি। এখানে যা কিছু তৈরি করি সবগুলোই শেপ হয়ে যায়। তাহলে এই ম্যাজিক ওয়ান টুলটা কীভাবে ইউজ হবে
আমরা যেটা বলি যে ম্যাজিক ওয়ান টুলটা আমরা যদি এটার ব্যবহারটা আপনাদেরকে একটু ভালো করে বুঝাইতে চাই, তাহলে আমরা একটা ফাইল একটা ডিজাইন নিয়ে আসবো। যেমন এই যে ফ্রিপিক নামে আমরা এতদিন থেকে আপনাদেরকে একটা কথা বলতাম, ফ্রিপিক নামে একটা সফটওয়্যার আমরা ইউজ করি, একটা ওয়েবসাইট ইউজ করি আমরা। সারা ওয়ার্ল্ডের যত ডিজাইনার আছে তারা প্রত্যেকেই কখনো কখনো তাকে ফ্রিপিক ইউজ করতেই হয়েছে। ফ্রিপিক এমন একটা সাইট যেখানে আমরা সব ধরনের গ্রাফিক্স এলিমেন্ট পাই, সেখান থেকে আমাদেরকে এগুলো কালেক্ট করে ইউজ করতে হয়। আচ্ছা, মনে করেন আমি এই ধরনের একটা প্যাটার্ন নিয়ে কাজ করতে যাচ্ছি, এটা প্রিমিয়াম, ফ্রিও আছে, এখানে ফ্রি আছে, এগুলো ফ্রি। সাপোজ আমি এই ধরনের একটা প্যাটার্ন ডাউনলোড করলাম, আমি একটু ডাউনলোড করে ফেলি, ডাউনলোড করলাম। তো আমি এখন ওই ফাইলটাকে ওপেন করব। এখানে ইপিএস ফাইল থাকে সাধারণত। ইলাস্ট্রেটর থেকে আমরা দুই ধরনের ফাইল সেভ করি, একটা হচ্ছে এআই আর একটা হচ্ছে ইপিএস। ইপিএসটা হচ্ছে প্রিন্ট রেডি ফরম্যাট। তো আমরা যদি ওই ফাইলটাকে ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা অপশন চলে আসলো। এখানে দেখেন আপনি যখন এদিকে টান মারতেছেন পুরোটা জিনিস একসঙ্গে চলে আসতেছে। মনে রাখতে হবে ইলাস্ট্রেটরে অনেকগুলো জিনিসের সমন্বয়ে একটা জিনিস তৈরি হয়, একটা ডিজাইন তৈরি হয়। এখন এই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা গ্রুপ করে রাখি, একসঙ্গে যেন নড়াচড়া করা যায় সেজন্য আমরা কী করে রাখি, গ্রুপ করে রাখি। তাহলে আপনি যদি সেগুলোকে আবার আলাদা করতে চান তাহলে প্রথমে ওই ডিজাইনটাতে ক্লিক করে আপনাকে রাইট বাটন ক্লিক করে দেখতে হবে যে সেখানে আনগ্রুপ নামে কোনো অপশন আছে কিনা। যদি থাকে তাহলে আপনি একবার আনগ্রুপ করলেন, করার পরে আপনি দেখতেছেন যে একটা সেট নড়তেছে, তার মানে এইটা আনগ্রুপ হয়েছে। এবার আপনি চাচ্ছেন যে এইটাকে ডিলিট করবেন, তাহলে এটাকে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট করে দিলেন। ওকে, যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ডট প্যাটার্ন, আমরা অনেক অনেক কালারের ডট দেখতে পাচ্ছি। তার মধ্যে এইটা হচ্ছে পিঙ্ক, তাই না? আচ্ছা, আপনি আমাকে বলেন তো এখানে কতগুলো পিঙ্ক কালারের ডট আছে? অনেকগুলো। এখন আমি মনে করেন চাচ্ছি যে আমি এই পিঙ্কটা আমার ভালো লাগতেছে না, আমি সেখানে রেড ইউজ করব, সব রেড বানাবো। আপনি বলেন তো এভাবে কি একটা একটা করে সিলেক্ট করা সম্ভব? দেখেন তো কতগুলো এখানে কতগুলো ডট, দেখেন তো, দেখেন কতগুলো আছে, প্রতিটাই একটা করে ইন্ডিভিজুয়াল। আবার সেগুলো দেখেন আনগ্রুপ করতে হবে। এই যে আনগ্রুপ করলাম, এই যে আনগ্রুপ করলাম, আমি যদি এগুলোকে এখন আনগ্রুপ করি, এই যে এগুলো কিন্তু অনেকগুলো সেট আকারে থাকে, মানে এগুলো একটা সেট, সেটা একটা গ্রুপ। তাহলে আমরা যদি প্রতিটাকে একদম ইন্ডিভিজুয়াল করতে চাই তাহলে সব আনগ্রুপ করে ফেলতে হবে, সব আনগ্রুপ হয়ে গেছে কিন্তু এখন দেখেন এগুলো প্রতিটা একটা করে শেপ। তাহলে এখানে কতগুলো শেপ আছে? অসংখ্য শেপ। আর এতগুলো শেপ কি একটা একটা করে সিলেক্ট করে কালার চেঞ্জ করা সম্ভব? আদৌ সম্ভব? কখনই সম্ভব না যে এতগুলো শেপ। তাহলে সেক্ষেত্রে আমরা এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করি। ম্যাজিক ওয়ান টুলটার ফাংশনটা হচ্ছে সিমিলার কালার। আচ্ছা, যখন আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করি তখন আমরা ম্যাজিক ওয়ান টুলের এটা কিন্তু এখানে নাও থাকতে পারে। হ্যাঁ, আপনি তাহলে কী করবেন, উইন্ডো থেকে ম্যাজিক ওয়ান্ড নামে সার্চ করবেন। এই যে ম্যাজিক ওয়ান্ড ক্লিক করলে তখন এটা আসবে, তখন এটা আপনি নিয়ে এসে এই বারটার মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা আটকায় দেখি। এখানে দেখেন টলারেন্স দেওয়া আছে 32, টলারেন্সটা হচ্ছে ওর ক্ষমতা। যদি টলারেন্স বাড়াই দিই তাহলে পিঙ্কের সাথে রেডও ধরে ফেলবে, পিঙ্কের সাথে সিমিলার কালারগুলোকে ধরে ফেলবে। আর যদি কমাই দেই তাহলে একদম এক্স্যাক্টলি ওই কালারটা ছাড়া আর কাউকে সে ধরবে না। 10 কমে দিলাম। এখন দেখেন আমি একটু ছোটো করলাম, জুম আউট করলাম, করে যদি একটাতে ক্লিক করি সবগুলো কিছু ধরে ফেলছে, দেখেন ধরে ফেলছে। এখন আমি এটা এই যে কালারটা বলতেছে যে এই কালারটা সে ইউজ করা আছে, আমি ডাবল ক্লিক করলাম, করে এইখানে রেড কালারটা করে দিলাম। তাহলে খেয়াল করেন সমস্ত পিঙ্কগুলো রেড হয়ে গেছে। বোঝা গেল বিষয়টা? তাহলে এরকম অসংখ্য কালারের মধ্যে থেকে স্পেসিফিক কোনো কালারকে, যেমন এই যে ব্লু, সেমভাবে ব্লু, আমি ব্লু চাই না, আমি গ্রিন চাই, তাহলে আমি ব্লুটাকে সিলেক্ট করে গ্রিন কালারের এখানে এসে গ্রিন কালার করে দিলাম। সরি, ক্যান্সেল হয়ে গেছে। আমি এখান থেকে ওকে করে দিলাম, তাহলে দেখেন গ্রিন হয়ে গেল। তার মানে এইভাবে করে আমরা কিন্তু কাজ করতে পারি। হ্যাঁ, তাহলে এইটা গেল ম্যাজিক কন্ট্রোলের ব্যবহার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করলেন, আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করছেন, ইলাস্ট্রেটর সফটওয়্যারটাতে আমরা চাইলে কিন্তু আর্টবোর্ডের বাইরেও কোনো কিছু রাখতে পারি, যেটা ফটোশপে রাখা যায় না। ফটোশপে যখন আমরা একটা অবজেক্টকে আর্টবোর্ডের বাইরে নিয়ে যাই আর দেখা যায় না, কিন্তু ইলাস্ট্রেটরের মজার বিষয় এই পুরো জায়গাটা আপনি ইউজ করতে পারেন। দেখেন এই পুরোটাই, এইটা আর্টবোর্ডটা কতটুকু দেখা যাচ্ছে না, কিন্তু আপনি পুরো জায়গাটাতে অসংখ্য জিনিস রেখে কাজ করতে পারেন।
যে ওখানে থাকলো, যখন যেটা লাগবে সেটা নিয়ে এসে ইউজ করলেন। তার মানে একটা ফাইলের মধ্যে অসংখ্য জিনিস রাখা যায়। এখানেই দেখেন কত কিছু আছে, আরও তো কত বড় একটা স্পেস আপনার জন্য পড়ে আছে। এটা একটা ইলাস্ট্রেটরের কাজের সুবিধা। এই জন্য যারা অনেক হেভি কাজ করে, অনেক ডাটা নিয়ে কাজ করে, তারা মূলত ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নিয়েই কাজ করে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাজিক ওয়ান টুলের কী ফাংশন, বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছেন ম্যাজিক ওয়ান টুলের কী ব্যবহার। আচ্ছা, এরপরে আছে ল্যাসো টুল। আমরা ল্যাসো টুল ফটোশপ ইউজ করতাম। আমরা ফটোশপে ল্যাসো টুলটাকে বলতাম ফ্রি হ্যান্ড সিলেকশন টুল। যে কোনো জায়গা দিয়ে ইচ্ছা মতো আমি দিতে চাইলে ল্যাসো টুল ইউজ করে আমরা যেতাম। তাহলে এখানে তো আর ওইরকম ইমেজের কোনো সিলেকশনের বিষয় নেই। তাহলে ল্যাসো টুল কী কাজে দিচ্ছে? এখানে যেটা ইউজ সেটা হচ্ছে যে ওই সেমভাবে মনে করেন আমি এখান থেকে এই কয়টা শেপকে কালারকে চাচ্ছি না, অথবা চাচ্ছি যে আমি স্পেসিফিক যে এই দিক থেকে এইভাবে এই কয়েকটা শেপকে একটা ডটকে একটা কালার দেব। তাহলে আপনি আর বলতে পারেন যে আমি একটা টাইপ করবো। হ্যাঁ, করেন, একটা টাইপ করেন, সমস্যা নেই। আপনার যদি সময় থাকে আপনি একটা টাইপ করেন, হ্যাঁ, যতটুকু দরকার করেন। কিন্তু যেহেতু আমার ল্যাসো টুল আছে, আমি তাহলে এত কষ্ট করে করবো। আমি বললাম যে আমি এই দিক দিয়ে এসে এইভাবে এই এতটুকু জায়গার সবগুলো ইয়েগুলো সিলেক্ট হয়ে গেল। বুঝতে পারলেন? ল্যাসো টুল দিয়ে যখনই আমি ওই জায়গাটুকু মার্ক করে নিলাম, তাহলে ওর ভিতরে যে শেপগুলো থাকলো সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আপনি যদি ডাবল ক্লিক করে সেখানে অন্য কোনো স্পেসিফিক কালার ইউজ করতে চান, আপনার পছন্দ মতো, আপনার ইচ্ছা মতো যে কমান্ডটা অ্যাপ্লাই করতে চাই দিলে সবগুলো সেই কালার হয়ে গেল। দেখেন, সবগুলো সেই কালার হয়ে গেল। তাহলে এরকম নির্দিষ্ট কোনো জায়গাকে যদি আমরা সিলেক্ট করতে যাই শেপের, অথবা অনেকগুলো শেপের মধ্যে থেকে যদি অনেকগুলোকে আমরা করতে চাই, তাহলে কিন্তু আমরা ল্যাসো টুল ইউজ করতে পারি। বুঝা গেল কি ল্যাসো টুলের ব্যবহার? তাহলে এই হলো মোটামুটি আমাদের ল্যাসো টুলের ব্যবহার। এরপরে যে টুলটা আছে পেন টুলের ব্যবহার আমরা অলরেডি জেনে আসছি। পেন টুল, ফটোশপে পেন টুলটাকে পাত হিসেবে ইউজ করা যেত। এখানে পাতের কোনো অপশন নেই, সব শেপ, যা করবেন সব শেপ। আপনি এখানে এটা ক্লিক করলেন, এখানে শিফট চেপে ধরে এটা ক্লিক করলেন, এখানে শিফট চেপে ধরে ক্লিক করলেন, এখানে শিফট চেপে ধরে ক্লিক করলেন, এখানে শিফট চেপে ধরে ক্লোজ করে দিলেন। তাহলে এটা শেপ তৈরি হয়ে গেল পেন টুল দিয়ে। ওকে, কালারটা যেটা এখানে ফিল কালারে থাকবে সেই কালারটাই সে অ্যাপ্লাই করবে। আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক করে আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করতে পারেন, যেটা মন চায় সেভাবে করে আপনি কালার ইউজ করতে পারবেন। এটা হচ্ছে পেন টুলের ব্যবহার আমরা আগে থেকে জেনে এসেছি। অর্থাৎ পেন টুল আমাদের খুব বেশি প্রবলেমের কিছু হবে না। এখানকার পেন টুলটা খুবই স্মুথ, আপনি এটাকে স্মুথ করতে পারবেন। পেন টুলের কাজগুলো ধরেন এই যেটা করে ফেলছি, কিন্তু আমার এটা গোল হওয়ার দরকার ছিল। তাহলে আপনি এখন সিলেক্ট করেন ডিরেক্ট সিলেকশন টুল, এখানে রেডিয়াস পয়েন্ট গোল করে ফেলতে পারলেন। বুঝতে পারলেন? তাহলে পেন টুল দিয়ে কাজ করা কতটা ইজি হয়ে গেল। এখানে আমাদের মানে কোনোখানে একটা গোল হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কর্নার। এই যে খেয়াল করেন এখানে কর্নার, এটা ক্লিক করি। আচ্ছা, এখানে নেই, রাউন্ড হলে আর থাকে না, রেডিয়াস পয়েন্ট থাকে না। এটা যেহেতু রাউন্ড, কর্নার না, কিন্তু এটা আবার সুন্দর হয় নাই, বাঁকা হয়েছে। তাহলে আমরা আবার এখানে আমাদের টুল আছে, আমাদের কাছে টুল আছে স্মুথ টুল। কি টুল? স্মুথ। আমরা আবার পেন টুলের এটা একটু বড় করে নিতে পারি আমরা, অথবা এইভাবে করে আমরা আবার এগুলোকে কী করতে পারি। আচ্ছা, আমাকে সেক্ষেত্রে কী করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, স্মুথ টুলে যেতে হবে। স্মুথ টুলটা কী গেলো, এই যে স্মুথ টুল। এবার আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে দেখেন এগুলোকে আমি সরে এইটাকে আমি মডিফাই করতে পারি যে আমার স্মুথের প্রয়োজন। দেখেন রাউন্ডটা সুন্দর হবে, আপনি কীরকম চান সেইভাবে করে আপনি এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারি, একটু স্মুথ করতে পারি আমরা। হ্যাঁ, যে একটু জায়গা আমরা এইভাবে করে স্মুথ করতে পারি, এগুলোকে সরাই নিতে পারি স্মুথ টুল দিয়ে। যাই হোক, তাহলে স্মুথ টুলটা পরে আসি আমরা। তাহলে আমরা বুঝলাম যে পেন টুল দিয়ে আমরা এখানে সুন্দর করে শেপ তৈরি করতে পারবো আগের মতো করি। সমস্যা? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম তাহলে এভাবে করে আমরা পেন টুল ইউজ করে এই কাজগুলো আমরা করে ফেলতে পারবো, তাই তো? আচ্ছা, এরপরে এখানে আসতেছে কার্ভেচার টুলটা
পেন টুলেরই, তবে পেন টুলের চেয়ে একটু অ্যাডভান্স, মানে অটোমেটিক সে কার্ভ তৈরি করে ফেলবে, কার্ভটা সে নিজে তৈরি করবে। আমরা যদি আপনাকে একটু বোঝানোর জন্য একটু যদি আপনাকে দেখাই, ধরেন আমি একটা কি করলাম, রেক্টেঙ্গল তৈরি করলাম। ওকে, এটাকে আমি একটা গাইড পরিণত করলাম জাস্ট আমার প্রয়োজনে। তাহলে আপনি এখন যদি পেন টুল, এই কার্ভেচার পেন টুলটা ইউজ করেন, ধরেন এখান থেকে আপনি একটা ক্লিক করলেন আর এইখানে একটা ক্লিক করলেন, মানে অটোমেটিক সে কার্ভ তৈরি করবে। আমি যদি এইখানে এটা ক্লিক করি, ক্লিকটা প্রপারলি করতে হবে। দেখেন অটোমেটিক সে নিয়ে নিল, আমি কিন্তু কিছু করি, আমি জাস্ট ক্লিক করছি, তাই না? মানে আপনি যদি মেজারমেন্টটা ঠিক মতো করতে পারেন, কার্ভ সে অটোমেটিক করে নেবে। বুঝতে পারলেন কি বিষয়টা? মানে এই ক্লিকটা যদি ঠিক মতো আপনি করতে পারেন, তাহলে কার্ভেচার টুল দিয়ে কার্ভ খুব ইজিলি তৈরি করা যায়। তাহলে আমরা কীভাবে করতে পারি সেটা, এই যে কার্ভেচার টুল, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, দেখেন অটোমেটিক কার্ভ তৈরি হয়ে যাচ্ছে। এখন কতটুকু করবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি এইখানে এটা ক্লিক করবো, আবার এইখানে একটা ক্লিক করেন, তাহলে সে হচ্ছে না, কারণ হয়নি, আপনার সিলেকশনটা ঠিকমতো হয়নি। তাহলে আপনাকে এইখানে, কারণ একটা সার্কেল করতে গেলে আপনাকে 4টা ক্লিক করতে হবে, তাহলে এইভাবে 4 ক্লিকের কমে কিন্তু একটা সার্কেল তৈরি করা যায় না। তাহলে এই যে এইভাবে করে কিন্তু আমরা সার্কেল তৈরি করতে পারি। কার্ভেচার টুলটাতে এরকম করে কার্ভগুলো সহজেই করা যায়। যদি এরকম কার্ভ রিলেটেড কাজ করতে চাই আমরা, তখন আমরা এই কার্ভেচার টুলটা ইউজ করতে পারি। ওকে, আমরা বুঝতে পারলাম। এগুলো নিয়ে আমরা সামনে যখন কাজ করব তখন আপনি আরও দেখতে পারবেন যেগুলো কীভাবে ইউজ করা হয়। কী সমস্যা হচ্ছে এখনও? আচ্ছা, এবার হচ্ছে টেক্সট টুল। এটা হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলের ব্যবহার তো আমরা জানি, এখানে আহামরি আর স্পেসিফিকলি বলার কিছু নাই। টেক্সট টুল, আমরা টেক্সট টুল দিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি কাজ করি, সেখানে ফন্টের নিয়ে কাজ করতে হয়, ফন্ট সাইজ টাইজ এগুলো সব মেনটেন করতে হয়। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, আর চাইলে এখান থেকে করতে পারি। মানে ক্যারেক্টার প্যানেলটা এখানে অটোমেটিক শো করতেছে, যেটা ফটোশপে আমাদেরকে ক্যারেক্টার প্যানেলে ঢুকতে গেলে উপরে ক্লিক করতে হইতো, ক্যারেক্টার প্যানেল আসতো। এখানে ক্যারেক্টার প্যানেলটা আবার ডিরেক্ট শো করে। আমরা লেখার মাঝখানে কোনো ক্যারেক্টার বিষয়ে কোনো কিছু থাকলে অটোমেটিক এই সাইড থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ক্যারেক্টার প্যানেলের টেক্সট টুলের ব্যবহার। আচ্ছা, টেক্সট টুল নিয়ে, টেক্সট টুলের ভিতরে আবার আরও অনেকগুলো অপশন আছে, যেমন এরিয়া টাইপ টুল। আমরা জানি এরিয়া টাইপ টুল কি, যে আমি যদি নির্দিষ্ট এরিয়াতে কোনো লেখা লিখতে চাই, তাহলে আমরা এরিয়া টাইপ টুল ইউজ করি। আমরা এইভাবে করে যদি সিলেক্ট করে দিই, তাহলে এই এতটুকু জায়গার মধ্যেই লেখা হবে। হ্যাঁ, তাহলে এই ধরনের টুলকে আমরা বলি এরিয়া টাইপ টুল। তারপরে আবার আসতেছে যে পাথ অন এ টাইপ টুল। আমরা যে কোনো পাথের উপরে লিখতে পারি। মানে পাথ বলে তো আমরা যেটা বোঝাচ্ছি যে আমি পেন টুল দিয়ে একটা এইভাবে করে একটা শেপ করে নিলাম। হ্যাঁ, একটা শেপ। এখন সেক্ষেত্রে শেপটা হইতে হবে স্টক, ফিল থাকলে হবে না। আমরা আবার ফিলটাকে সহজেই এখানে স্টক করতে পারি, স্টকটাকে সহজে ফিল বানাতে পারি। আপনি যদি এই সুইচটাতে সোয়াপটাতে ক্লিক করেন, দেখেন এটা স্টক হয়ে গেল, ফিল থেকে স্টক হয়ে গেল। তাহলে এখন আপনি চাচ্ছেন যে এই ধরনের একটা লেখা লিখবেন, তাহলে আপনাকে এখান থেকে ইউজ করতে হবে পাথ অন এ টাইপ টুল। তাহলে আপনি এখন যদি এইখানে গিয়ে এটা ক্লিক করেন, আপনার লেখাটা এরকম হবে। আপনি যদি ব্যাক স্পেস দিয়ে আপনার লেখা লেখেন, ওই লেখাটা এরকমই হবে। বুঝে গেল? তাহলে এই যে আপনার পাথটা কিন্তু আর থাকলো না, লেখাটা ওরকম হয়ে গেল। তখন আপনি এটাকে এইভাবে যে কোনো জায়গায় নিজে ইউজ করতে পারেন। তাহলে যদি কোনো নির্দিষ্ট এরকম পাতের উপরে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে পাথ অন এ টাইপ টুলটা ইউজ করতে হবে। ওকে, আর এইদিকে আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলের কোনো ফাংশন নেই, আর যেগুলো টাচ স্ক্রিন টাইপের ওইগুলোতে কাজ করা যায়। তবে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আপনি যদি উপর থেকে নিচের দিকে লিখতে চান, এটা আমরা কখনো ইউজ করি না, খুব একটা ইউজ করা হয় না। আমরা কখনো কি আমরা এ উপরে নিচে বি নিচে সি দিয়ে কোনো ওয়ার্ড লিখি? আমরা একটা লেখার পরে যদি ভার্টিক্যালি করতে চাই, ঘুরে দিই পুরোটাকে, তাহলে পড়াই যায় না। উপরে এ নিচে বি নিচে সি এভাবে দিয়ে কোনো ওয়ার্ড লিখে পড়া যায়? পড়াই যায় না, যেটা কী শব্দ, পড়া কঠিন হয়ে যায়, এই জন্য ওইভাবে কেউ ইউজ করা হয় না। অতএব এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানোর আমাদের দরকার নেই। এবারে আসতেছে লাইন টুল। লাইন বিভিন্ন ধরনের তৈরি করার সময় আমাদের লাইন টুল লাগে। বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা কাটাকাটি করার সময় লাইন লাগে, লাইন টুল দিয়ে আমরা কাটাকাটি করতে চাই। এখানে ফিল আর স্টকের কালার অফ রাখা যায়। আমি ফিলের কালারটা অন করে দিলাম, তার মানে এটা একটা লাইন টুল। আমরা
এটাকে এইভাবে করে ঘোরাঘুরি রোটেট এগুলো করতেই পারি। বিভিন্ন প্রয়োজনে আমরা এগুলোকে লাইন টুল ইউজ করি। লাইন টুল লাগবেই, সামনে দেখবেন অনেক কাজে লাইন টুল আমাদের লাগবে। লাইন টুল দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। যেমন এটা একটা লাইন টুল, এটা লাইন, সরি আমি জাস্ট এটাকে এইখানে রাখলাম, আমি এটা কপি করলাম, আর এখানে কপিটাকে রিপিট করা যায়। একটা কপি করলেই সেই কপিটাকে রিপিট করা যায়। এগুলো আমরা সামনে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে এইভাবে করে সবগুলো লাইন হয়ে গেল। আবার আমি নোটপ্যাডে, হ্যাঁ কেন যাবে না, আপনি যে কোনো কাজে ইউজ করেন এটাকে ইউজ করা যাবে। আমি Ctrl+C দিয়ে কপি করে এটাকে পেস্ট করলাম। আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করব। এগুলো কী করতেছি না করতেছি। আপনি এইটাকে বাড়াইতে পারবেন, আপনি এটাকে এইভাবে বাড়াইতে পারবেন, আপনি এভাবে রাখলেন। এখন আমি এইভাবে করে একটা গ্রাফ তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, এইভাবে করে আমরা এগুলো গ্রাফ তৈরি করতেছি। এগুলো আমরা আপনাদেরকে নেক্সট দিন দেখাবো, যেগুলো আমরা কীভাবে করে এগুলো কেটে ফেলতে পারি, এগুলো সোজা করতে পারি। হ্যাঁ, এখন মনে করেন যে এইটা একটা গ্রাফ হয়ে গেল। আপনি এটা যদি ফিল কালার দেন তাহলে ফিল কালার থাকবে। এইভাবে করে আপনি কাজ করতে পারেন। আবার এইগুলোর মধ্যে থেকে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন। যেমন আমি এখান থেকে একটা লেটার তৈরি করব, এস, বুঝলেন? এই যে গ্রাফগুলো দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি, এটা তৈরি করা যায়। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে আসবো। তো এইসব কাজে এই লাইন টুলটা ইউজ করা হয়। আমি জাস্ট লাইন টুলটার কী ফাংশন দেখাইলাম, কী কাজে লাইন টুলটা লাগে, বুঝতে পারলেন কি? মানে ধরেন আপনি একটা কাস্টম লেটার বানাবেন, এস এ দিয়ে লোগো বানানোর সময় এগুলো ইউজ করা হয়। যে নিজেই একটা আপনি লেটার বানাবেন, তখন এই লাইন টুল দিয়ে আপনাকে বুঝতে হয় যে কতটুকু কী করলে এস হবে। খোপ করে দিয়ে গেলেই তো একটা এস হচ্ছে। তখন আমরা কীভাবে করে আমরা সেগুলো গেলে একটা শেপ তৈরি হবে, সেগুলো আমরা পরে দেখব। এটা গেল লাইন টুল। এবার আছে আর্ট টুল। এই যে বাঁকা টুলের প্রয়োজন পড়লে, যদি কখনো আমাদের প্রয়োজন পড়ে, আমরা এই ক্ষেত্রে আমরা আবার যেটা করতে পারি যে এইটাকে আমরা আচ্ছা আর টুল, এটা এই ধরনের টুলের প্রয়োজন পড়লে আমরা এই ধরনের টুল ইউজ করি। কালারটা অফ হয়ে আছে, সরি, এইটাকে আমরা স্টক রাখবো। স্টক রাখলে তখন দেখতে পাবো যে এগুলো লাইন, তাহলে স্টক থাকলে এটা সুবিধা হবে। তাহলে মনে করেন যে এইটাকে আমি কপি করলাম, পেস্ট করলাম, এগুলোকে আমরা ফ্লিপ করতে পারি। আবার কপি করলাম, পেস্ট করলাম, আমি দেখাচ্ছি, এগুলো পরে দেখাবো, এগুলো বিস্তারিত পরে আলোচনা হবে। হ্যাঁ, তখন আমরা আবার এগুলোকে কেটে ফেলে এই ধরনের একটা শেপ তৈরি করতে পারলাম। আমাদের এই ধরনের একটা শেপের দরকার ছিল। সাপোজ আমাদের এই ধরনের একটা শেপ লাগবে, শিল্ড, মানে ঢাল বলে, যেটাকে শিল্ড বলে, এগুলোকে লোগোতে, বিভিন্ন ধরনের লোগোতে এই ধরনের এই যে ভাব, এই কাপ টুল দিয়ে আমরা এই ধরনের শেপ তৈরি করে ফেলতে পারলাম। হ্যাঁ, তাহলে এইটাকে নিয়ে আবার আপনি আরও কত কিছু করতে পারবেন। মানে শেপ কেন্দ্রিক যত কিছু করা যায় আর কি। অনেক কিছু করা যাবে আর কি। এই ভিতরে দেখেন আবার অনেকগুলো শেপ তৈরি হয়েছে, সেগুলো যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি সেগুলো রাখতে পারেন। মানে অনেক কিছু তৈরি করা যায় ইলাস্ট্রেটরে। হ্যাঁ, এগুলো জাস্ট দেখাচ্ছি, এগুলোর ব্যবহার আরও আসবে, আমি শেষ না। মনে করেন যে ভাই নিজে নিজে একা দেখা দিয়ে গেলো, আমরা কিছুই বুঝলাম না। এটা জাস্ট আজকে শুধু আলোচনা করতেছি যে এই টুলগুলো দিয়ে সামনে কী হবে, আমাদের কী হবে। এরপর আছে স্পাইরাল টুল। বিভিন্ন ধরনের লোগো করার সময় এই ধরনের স্পাইরাল টুল লাগে, মানে গাছের ডাল, পাতা আছে ওর মধ্যে। তাহলে এটা আবার আমরা কমাইতে পারি। আমি একটু ব্যাকে যাই। এই যখন আমি তৈরি করতেছি তখন আমি আপ ডাউন দিয়ে কমাইতে পারি। আমি কতটুকু আপ অ্যারো, ডাউন অ্যারো, এগুলো দিয়ে যেগুলো বাড়াইতে পারি, এগুলো কমাইতে পারি। স্পাইরাল মানে শামুকের প্যাচ, বুঝতে পারছেন? শামুকের প্যাচ, এই যে এইখানে আপনি কালার দিয়ে দিলেন। হ্যাঁ, কালার দিয়ে দিলেন। আপনি মনে করেন যে এই ধরনের স্পাইরালগুলো ইউজ করে অনেক ধরনের ডিজাইন করা হয় স্পাইরাল ইউজ করে। আমি এটাকে ঘুরাই দিলাম,
জাপান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন? এই ধরনের ইয়েগুলো আছে, এগুলোকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। এই যে মাথাগুলো চিকন হয়ে গেল, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করা যায়। হ্যাঁ, আবার মনে করেন যে এটাকে কপি করলাম, এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ইয়েগুলো লাগে। সেগুলো আমরা যখন পরবর্তীতে কাজ করবেন তখন দেখবেন যেগুলোর কতটা কাজে লাগতেছে। তাহলে এইটা মোটামুটি এই স্পাইরাল টুল, এই টুলগুলোর কাজ করা হয়। আর রেক্টেঙ্গল গ্রিড টুল, ওই যে বললাম যে আমাদের গ্রিড লাগে, গ্রিড দিয়ে কাজ করতে হয়, যেটা লাইন টুল দিয়ে করলাম। হ্যাঁ, গ্রিড দেওয়াই আছে, মানে গ্রিড টুল। এখন এটা ডিরেক্ট দেওয়াই আছে। এখন মনে করেন যে আমার এটা দিয়ে আমি একটা সুন্দর করে এখন একটা যেটা করব যে একটা লেটার তৈরি করব। মনে করেন আমি কালারটা অফ হয়ে আছে। এখন আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো এই ধরনের তৈরি করতে পারবো। এই গ্রিড টুল, সোজা কথা, এই ধরনের আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কী করবেন, তারপরে সেগুলোর স্পেসিফিক ব্যবহারটা আসবে। আচ্ছা, এটা গেল গ্রিড টুল। তারপরে পোলার গ্রিড টুল, এগুলো ওই বিভিন্ন ধরনের কাজে লাগে। এই এত ডিপ নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই ভাই, তাহলে 3-4 মাস লেগে যাবে। মানে এত টুল আছে। এখন এই পোলার গ্রিড টুলের কী ব্যবহার, এটা যদি শিখে দিতে যাই একটা ক্লাস, এটার ব্যবহার একটা ক্লাস, তাহলে দেখেন আপনার মানে 100-র উপরে ক্লাস লাগবে এইটা করতে, ইলাস্ট্রেটর করতে। অত বিষয়, কারণ আমি গত 7 বছরে পোলার গ্রিড টুল ইউজ করিনি, তাহলে এটা নিয়ে আলোচনা করার দরকার কী? কারণ সব টুল তো আমাদের কাজে লাগে না, কারণ আমরা সব টুল দিয়ে তো কাজ করি না। যেমন এই কিছু কিছু টুল আছে, যেমন এই যে টুলটা, এটা আমি গত 7 বছরে কোনোদিন ইউজও করিনি এবং এটার ব্যবহার কী কাজে ইউজ আমি তাও জানি না, প্রয়োজন পড়ে না। তাহলে এটা আমি কী পারপাসে ইউজ করবো? এখন যারা মনে করেন যে বিল্ডিংয়ের ডিজাইন করে, হ্যাঁ, তারা আবার ইলাস্ট্রেটর ইউজ করে, তারা আবার এই ধরনের টুলগুলো ইউজ করে। তা আমরা তো সেই কাজ করি না। তাহলে আমাদের কাজ করতে গিয়ে যে জিনিসগুলো কাজে লাগে সেগুলো নিয়েই মূলত আমরা কাজ করব। হ্যাঁ, শর্টকাটটাও ভুলে গেলাম। এটা মানে আমরা টুল যে মানে ক্লোজও হইতে চায় না, মাঝে মাঝে ঝামেলা করে। যাই হোক, তাহলে এইভাবে করে কিন্তু আমরা টুলগুলো ইউজ করে সামনের দিকে আঁকাবো। তাহলে মোটামুটি আমাদের আজকে এই পর্যন্ত আলোচনা হলো। আপনারা আজকে সফটওয়্যারটা ইনস্টল করে ফেলেন, একটু নিজে নিজে গুদাগুদি করেন। আমরা নেক্সট দিন আর 2টা ক্লাস নেবো আর কি টুলের বিষয়ে। আগামী দিনে হবে না, একদিনে শেষ করা যাবে না। আমরা আগামী দিন আরও টুলগুলোর কাজ দেখাবো, এখান থেকে আরও তো টুলের কাজ দেখাবো, তারপরের দিন আর টুলের কাজ দেখাবো। তাহলে মোটামুটি টুলের কাজগুলো শেষ হয়ে যাবে। তারপরে আমরা স্পেসিফিক আইটেম নিয়ে যখন কাজ করব, তখন ওই টুলগুলো কীভাবে ইউজ করতেছি তখন সেগুলো আর বিস্তারিত আলোচনা হবে। বুঝা গেল? তাহলে আজকে আপনারা ইলাস্ট্রেটরটা নিয়ে যান, নিয়ে গিয়ে ইলাস্ট্রেটরটা ইনস্টল করে ফেলেন। ইনস্টল করে টুকটাক গুতাগুতি শুরু করে দেন। ফাইলগুলো ধরেন মনে করেন যে এর আগে আমরা যে ইলাস্ট্রেটর ফাইলগুলো আপনাকে দিছিলাম, ওপেন করতে পারেন নাই, অথবা কোনো বায়ার আপনাকে ইলাস্ট্রেটর ফাইল দিচ্ছে লোগোর, সেই লোগোর ফাইলগুলো এখন আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেন, ওটাকে আনগ্রুপ করেন, করে দেখেন নড়াচড়া করতে পারেন কিনা, ওখান থেকে কোনো একটা জিনিস বের করে আনতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো একটু ট্রাই করেন। ওকে, তাহলে